ভোট উল্টে যাবে মূলত এই তিনটি কারণে। তাহলে কে জিততে পারে, তৃণমূল না বিজেপি? কে কতগুলো আসন সংখ্যা পেতে পারে? যে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে সেখানে মূলত কে এগিয়ে থাকতে পারে, তৃণমূল না বিজেপি? এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষার রিপোর্ট এসেছে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি আপনারা যদি এই তিনটি কারণ জানেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তৃণমূল না বিজেপি কে কতগুলো আসন সংখ্যা নিয়ে এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হতে পারে। তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত একটি বিষয় না বললেই নয়, সেটা হলো এই যে হয়ে গেল প্রথম দফার নির্বাচন, 23 এপ্রিল যে প্রথম দফার নির্বাচন হয়ে গেল। আপনারা জানেন যে 152টি বিধানসভা কেন্দ্রে এই প্রথম দফার নির্বাচন কিন্তু হয়েছে। এবার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 142টি বিধানসভা কেন্দ্রে। তো এই 152টি বিধানসভা কেন্দ্রের যদি রিপোর্ট আমরা দেখি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কোন দল, তৃণমূল না বিজেপি, কোন দল এগিয়ে থাকতে পারে। তার জন্য আপনাদের এই তিনটি কারণ জানতেই হবে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোন দল এই 152টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকতে পারে। এবং আসন্ন যে আরও দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 29 এপ্রিল 142টি বিধানসভা কেন্দ্রে, সেই 142টি বিধানসভা কেন্দ্রে কেই বা এগিয়ে থাকতে পারে। দেখুন, এখানে প্রথমত একটি ফ্যাক্টর আপনাদের সামনে তুলে ধরছি। সেই ফ্যাক্টরটি হলো যে উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প। আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূল সরকারের ভোট পাওয়ার সবথেকে টার্নিং পয়েন্ট হলো এই জনকল্যাণমূলক প্রকল্পগুলি। কী কী প্রকল্প? যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বিনা পয়সার রেশন থেকে শুরু করে মহিলাদের জন্য আরও বেশ কিছু যে প্রকল্প রয়েছে রাজ্য সরকারের থেকে, রাজ্য সরকার সেই সমস্ত জনমুখী প্রকল্প একদিকে যেমন তৃণমূলের ভোট ব্যাংকের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এই দিকটায় বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে পারে। কেন সেটাও আপনাদেরকে বলবো। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যবে থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তবে থেকে আপনারা পাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রী ভোটের কয়েকদিন আগেই আপনারা জানেন ফেব্রুয়ারি মাস থেকে আপনারা প্রত্যেকেই সেই বাড়ানো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন। যারা 1000 টাকা করে পাচ্ছেন 1500 টাকা করে এখন পাচ্ছেন। তো যারা 1200 টাকা করে পাচ্ছিলেন তারা 1700 টাকা করে পাচ্ছেন। দেখুন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেটা ইলেকশনের আগেই কিন্তু বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে মহিলা ভোট ব্যাংকটা ধরে রাখা যায়। অন্যদিকে যুবকদের, অর্থাৎ যুবকদের ভোট ব্যাংকেও যাতে কোনো রকম সমস্যা না হয়, যুবকরাও যাতে ভোট দেয় তৃণমূলে, সেদিকে লক্ষ্য রেখে যুবসাথী প্রকল্প কিন্তু চালু করেছে। এবং সঙ্গে সঙ্গে যেই প্রকল্পের টাকা একদম আপনারা জানেন যে এপ্রিল মাসে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু মার্চ মাস থেকে শুরু করে দিয়েছে, যাতে প্রত্যেকটা যুবক যুবতী এই প্রকল্পের টাকা পায়। তো দেখুন, এই যে জনকল্যাণমূলক প্রকল্প, এই জনকল্যাণমূলক প্রকল্পর জন্য একদিকে কিন্তু তৃণমূল সরকার এগিয়ে থাকতে পারে, অন্যদিকে এই জনকল্যাণমূলক প্রকল্পের দিকে কিন্তু পিছিয়ে নেই বিজেপি সরকারও। বিজেপি সরকারও তাদের সংকল্প কিন্তু, অর্থাৎ যে প্রতিশ্রুতি সেটাও কিন্তু তারা প্রকাশিত করেছে। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটা অন্নপূর্ণার ভাণ্ডার নামে, সেখানে 3000 টাকা দেবে, এবং যুবশক্তি প্রকল্প যেটা ঘোষণা করা হয়েছে সেটাতে তারা 3000 টাকা করে দেবে। কিন্তু দেখুন, বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঘোষণা করার সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছে, অন্যদিকে বিজেপি সরকার যেটা ঘোষণা করেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া শুরু করেনি। তো এই যে একটা টার্নিং পয়েন্ট বা এই যে একটা পয়েন্ট, সেটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন দল এগিয়ে থাকতে পারে। আসুন পরবর্তী পয়েন্টটি নিয়ে আলোচনা করি। দেখুন, এখানে কি বলেছে, সংখ্যালঘু মেরুকরণ, ভোটার তালিকায় নাম কাটার বিতর্ক এবং সিএ নিয়ে উদ্বেগ সংখ্যালঘু ভোটারকে তৃণমূলের পক্ষে ঐক্যবদ্ধ করেছে। হ্যাঁ, এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। দেখুন, অনেকেই ভোটার লিস্ট থেকে কিন্তু নাম বাতিল হয়েছে, অনেকের নামেই বাতিল হয়েছে। এসআরে আপনারা অনেকেই আবেদন করেছেন, সকলেই এসআরে আবেদন করেছেন, তার মধ্যে 90 লক্ষ নাম কিন্তু বাতিল হয়েছে। তবে সবথেকে জানেন গুরুত্বপূর্ণ বিষয়টা কোনটা,
সেটা হলো এই যে সংখ্যালঘু ভোটার একদিকে যেমন বাতিল হয়েছে, তেমনই কিন্তু বাতিল হয়েছে প্রচুর হিন্দু ভোটার। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে শুনেন 60%-এর ওপরে হিন্দু ভোটার বাতিল হয়েছে। যেই হিন্দু ভোটারদের সবথেকে শক্তিশালী ছিল বিজেপি, অর্থাৎ বিজেপির ভোট পাওয়ার একটা সবথেকে শক্তিশালী ছিল ধর্ম, আপনারা জানেন সেটা কিন্তু হিন্দু, অর্থাৎ হিন্দুত্ব নিয়ে যে ভোটের কথা বলেছিল সেই হিন্দুদের একটা বড় অংশ কিন্তু বিজেপির ভোটের কিন্তু দিকে যায়। কিন্তু এই এসআর এর ফলে আমরা দেখতে পেরেছি যে হিন্দুদের সংখ্যা, নামের সংখ্যা কিন্তু অনেকটাই বাতিল হয়েছে তুলনামূলক মুসলিমদের থেকে। তো বুঝতেই পারলেন এই দিকে একটা কিন্তু বড়সড় টার্নিং পয়েন্ট হতে পারে টিএমসির। এবং আমি বলছি না যে মুসলিমরাই শুধু টিএমসিতে ভোট দেয় বা বিজেপিরা দেয় না, বিজেপিরাও এখানে হিন্দুরাও দেয় এবং পাশাপাশি কিন্তু মুসলিমরাও ভোট দেয় টিএমসিতে, এবং পাশাপাশি হিন্দু মুসলিম দুটাই কিন্তু আবার বিজেপিতেও ভোট দেয়। কিন্তু কথাটা সেটা না, এসআর এর ফলে প্রচুর লক্ষ লক্ষ ভোটার নাম বাতিল পড়েছে। এবং দেখুন অনেকেই কিন্তু বলছে, আমি শুধু বলছি না, অনেকেই বলছে যে বিজেপি সরকারি নাকি নির্বাচন কমিশনকে বলেছে যাতে এসআর হোক বা যাতে এদের নাম কাটা হোক। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বা যারা তৃণমূল করে তাদেরও অনেকটা বক্তব্য রয়েছে। তো দেখুন যদি সেটাই ভেবে থাকে জনসাধারণ, বা যেই জায়গাগুলিতে সবথেকে বেশি এসআর এর ফলে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে, তারা কিন্তু একটা আতঙ্ক রয়েছে যে আমার নাম বাতিল হয়ে গেল, এবার যদি এনআরসি হয় তাহলে তো আমাদের চলে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে, আমাদের যদি বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেখুন অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এনআরসির বিপক্ষে রয়েছে, ডিটেনশন ক্যাম্প তিনি বানাতেই দিবেন না। তো এই ভেবে যদি তৃণমূলের দিকে অনেকটাই ভোট পড়ে যায় তাহলে কিন্তু এক ধাক্কায় অনেকটাই কিন্তু এগিয়ে যাবে তৃণমূল সরকার, অন্যদিকে পিছিয়ে যেতে পারে কিন্তু বিজেপি। অবশ্যই বিচার করে দেখবেন নিজেরা, তাহলে কিন্তু বিষয়টা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আসুন 3 নম্বর বিষয়টা জেনে নিই। বিজেপির সাংগঠনিক দুর্বলতা। দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিজেপির নিচু তলার সংগঠন তৃণমূলের তুলনায় অনেক দুর্বল, যা তাদের হারের অন্যতম কারণ কিন্তু হতে পারে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা নিজেরাই বিচার করে দেখবেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়, শুধু দক্ষিণবঙ্গেই যদি আমি বলি, সেখানে তৃণমূলের ভোটের যে হার সেটা কিন্তু অনেকটাই বেশি তুলনামূলক বিজেপির থেকে। দক্ষিণবঙ্গটাই অনেকটাই তৃণমূলের কেন্দ্রে, সেটা আপনাদের প্রত্যেকেরই জানা। তাই 142টি যে বিধানসভা কেন্দ্রে ভোট হবে সেখানে সবথেকে বেশি আসন সংখ্যা পেতে পারে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু সমীক্ষার রিপোর্ট বলছে। গত 2016-2021-এর যদি আমরা ফলাফল দেখি, সেই তুলনায় আপনারা কিন্তু দেখতে পারবেন, বা সেই রেজাল্ট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কিন্তু এটাই প্রেডিকশন হচ্ছে। পাশাপাশি এই যে 152টা বিধানসভা কেন্দ্রে প্রথম দফা নির্বাচন হয়ে গেল, সেখানে তৃণমূল সরকার একদিকে যেমন দাবি করেছে তারা 125টা আসন সংখ্যা পেতে পারে, অন্যদিকে বিজেপি সরকারও দাবি করেছে তারা 115টা থেকে 110টা পর্যন্ত আসন সংখ্যা কিন্তু পেতে পারে। এটা কিন্তু প্রত্যেকেই দাবি করেছে। যেমন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ থেকে শুরু করে বার্ত বসু সবাই কিন্তু দাবি করেছে তারা 125 থেকে 130টা শূন্যপদ কিন্তু আসন পেতে পারে এই 152টি বিধানসভা কেন্দ্রে, যেটা প্রথম দফা নির্বাচন হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীও দাবি করেছে যে তারা 110 থেকে 115টা আসন সংখ্যা পেতে পারে প্রথম দফা নির্বাচনে। তবে আপনার কি মতামত, কে কতগুলো আসন সংখ্যা পেতে পারে? অবশ্যই এই যে 3টি কারণ বললাম, এই 3টি কারণ মিলিয়ে দেখে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকম মন্তব্য থাকে সেটা অবশ্যই জানাতে পারেন। তবে একটা কথা আপনাদেরকে বলি, না আমি তৃণমূল না আমি বিজেপি কারো হয়ে কিন্তু এই কথাটা বলছি না, শুধুমাত্র আমার যেটা জানার ছিল, আমি যে আপডেটটা পেয়েছি সেই আপডেটটা শুধুমাত্র আপনাদের সামনে শেয়ার করলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।